সত্যিটা কখনো কল্পনা হয় না, কোনো কল্পনাকেও সত্যি বলা যায় না। সত্যি কখনো কারোর এজেন্ডা হতে পারে না। সত্যি সেটাই যেটা বাস্তব। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বাবা। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে আমি তার কিচ্ছু জানি না। আমি যখন ওদিক থেকে আসলাম দেখলাম এই লোকটা এখানে পড়ে রয়েছে। আপনাদের মধ্যে এই লোকটাকে কেউ চেনেন না? ঠিক চিনি তো না, কিন্তু ওকে অনেক দিনই আমি মর্নিং ওয়াক করতে দেখেছি, ডেলি আসে। হ্যাঁ স্যার, আমিও অনেকবার দেখেছি, কিন্তু এই লোকটা যে কে আর কোথায় থাকে তা আমি জানি না। স্যার, ফোনে সিকিউরিটি কোড লাগানো আছে। একজন কনস্টেবল তোমার সাথে করে নিয়ে যাও, আর আশেপাশে যতগুলো হাউজিং কলোনি আছে প্রত্যেকটাই গিয়ে খোঁজ নাও। হ্যাঁ স্যার। যাও। নবীন, আর আপনারা সবাইও নিজেদের সোসাইটি এবং আশেপাশের সোসাইটিতে এই লোকটার ব্যাপারে খোঁজ নিন। ততক্ষণ আমার এই ফোনটা আনলক করার চেষ্টা করছি। হ্যালো, কে বলছেন? নরেশ কোথায়? নরেশ? আপনি কি নরেশের মা বলছেন? হ্যাঁ, আপনি কে? নরেশকে ফোন দিন। ম্যাডাম, আমি সাব ইন্সপেক্টর ওমকার ভার্মা কথা বলছি। আপনার ছেলে নরেশের বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে? নরেশ আমরা শঙ্কর মার্গে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আমরা ওকে এখানে ডিএন দামোদর হসপিটাল নিয়ে এসেছি। অর্পিতা, তোর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি করে? কোথায় নরেশ দা? কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, সিভিয়ার হেড ইনজুরি আছে। হেড ইঞ্জুরি ছিল সেটা আমি দেখেছি ডক্টর। বোধহয় কোথাও ধাক্কা খেয়ে পড়ে গেছে বা কোনো স্পিডিং ভেহিকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। অ্যাক্সিডেন্ট তো একেবারেই নয়। কি? মাথার পেছনে কিছু ভারী জিনিস দিয়ে বারবার মারা হয়েছে, বারবার। আর ফুল বডিতে মার খাওয়ারও কিছু দাগ আছে। কেউ অ্যাটাক করেছিল। অ্যাটাক? কিন্তু কেন? কে করেছে? দেবেন্দ্রবাবু, আপাতত আমরা কিচ্ছু জানি না, কিন্তু এইটা আমরা খুঁজে বার করবই, আর খুব শিগগিরই। কিন্তু কেউ কেন আমাদের নরেশকে এইভাবে মারবে? এবার সেটা তো আপনারাই বলতে পারবেন, যে কি এমন কারণ হলো যার জন্য নরেশের উপর এইভাবে অ্যাটাক করা হয়েছে। প্রদীপ বাবু, আমাদের কর্মী নরেশ শর্মার উপর অ্যাটাক হয়েছে। কি? কোথায়? মর্নিং ওয়াক করার সময় ঘিরে ধরেছিল, খুব মেরেছে তাকে। কেমন আছে নরেশ? খুব সিরিয়াস, ডিএম দামোদর হসপিটালে অ্যাডমিট আছে। একটা কাজ করো, পার্টির সমস্ত লোককে এক জায়গায় করে হসপিটালে যাও, আমি এক্ষুনি আসছি। স্যার, আমরা আবার ক্রাইম সিনে এসেছি রিচেক করার জন্য। চেষ্টা করছি কিছু খোঁজ করার, যদি কেউ কিছু দেখে থাকে। চিকা চমকার লেগে থাকো, আমি হসপিটালে পৌঁছাচ্ছি। ভিকটিম জনজাগৃতির একজন কর্মকর্তা। ওনা লেভেলে প্রদীপবাবু আমাকে ফোন করেছিলেন। উনি তো দোষারোপ করেই চলেছেন। প্রদীপবাবু, আমরা ততটুকুই জানি যতটুকু পুলিশ আমাদের বলেছে। শঙ্কর মার্গে নরেশকে অজ্ঞান অবস্থায় দেখেছে কেউ, সেই পুলিশকে ফোন করে জানিয়েছিল। দেবেন্দ্রবাবু,
আমাদের ভীতু অপোজিশনের লোকেরা তাদের পাওয়ার দেখিয়েছে নরেশের উপর এরকম হামলা করে, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, নরেশ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। প্রদীপবাবু, আমাদের একটা টিম শঙ্কর মার্গে রয়েছে, ওরা প্রমাণ জোগাড় করছে। হামলাকারী প্রোগ্রেসিভ ফান্ড পার্টির গুন্ডারা ইন্সপেক্টর সাহেব। আপনি ওদের লিডার রমাকান্ত দীক্ষিতকে ধরুন, এটা ওর লোকেদেরই কাজ। নরেশের যখনই জ্ঞান ফিরবে আমরাও স্টেটমেন্ট নেব আর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। যতক্ষণে আমাদের নরেশের জ্ঞান ফিরবে আর আপনি অ্যাকশন নেবেন, ততক্ষণে রমাকান্ত অ্যাকশন নিয়ে নেবে, পাঠিয়ে দেবে নিজের ছেলেদের অন্য জায়গায়। এখন সুযোগ আছে, সময় আছে, দেরি করবেন না। দাদা, কি হয়েছে? নরেশ আর নেই। দেখুন, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাডমিট হওয়ার সময় অনেক ব্লাড বেরিয়ে গেছিল। যখনই অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছিল আমি বলেছিলাম যে পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। তাহলে আমাদের দলের আরেকজন লোককে খুন করে ফেললো ওরা। অরাজকতার চরম পর্যায়ে পৌঁছেছে ওরা, আর আপনারা কিচ্ছু করছেন না। মনে হচ্ছে সবকিছু আমাকেই করতে হবে। আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনটা হতে দিন, আমরা এই কেসটা হ্যান্ডেল করতে পারবো। এটা হ্যান্ডেল ফ্যান্ডেল হওয়ার মতো মামলা নয় ইন্সপেক্টর। আমি বলছি আপনি এক্ষুনি গিয়ে রমাকান্ত দীক্ষিতকে অ্যারেস্ট করুন। ওদের গুন্ডা আমাদের পার্টির ছেলেদের বেছে বেছে মারছে। ডিপার্টমেন্টে যত অফিসার লিভ অ্যাপ্লিকেশন দিয়েছে সব ছুটি ক্যান্সেল করে দাও। সবাইকে যার যার ডিউটিতে ফিরে যেতে বলো। একটাও সেন্সিটিভ এরিয়া যেন বাদ না যায়। আমি রমাকান্ত দীক্ষিতের সাথে কথা বলছি। স্যার, আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, আর আমরা প্রদীপবাবুকে এটাও কনভিন্স করিয়েছি বডিটার পোস্টমর্টেম করাতেই হবে। স্যার, ক্রাইম সিন থেকে এই পাথরটা পাওয়া গেছে। এই পাথর দিয়েই হয়তো নরেশকে মারা হয়েছে। মাথার পেছনে মাল্টিপল ফ্র্যাকচার্স ছিল। ডক্টর, আমরা ক্রাইম সিন থেকে একটা পাথর পেয়েছি, সেটাতে রক্তের দাগ ছিল। পিঠের হাড়ে আর পাঁজরে অনেক ফ্র্যাকচার্স ছিল। অ্যাবডোমেন্সের ইন্টারনালও অনেক ড্যামেজ হয়েছিল। ওই পাথরটা ছাড়াও অনেক লাঠি বা লোহার রডের মতন কিছু দিয়ে মারা হয়েছিল। অ্যাটাকের উদ্দেশ্য তো মার্ডারই ছিল, এতে কোনো সন্দেহ নেই। এদিকে এই পলিটিশিয়ানরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ইনভেস্টিগেশন করাতে চাইছে। রমাকান্ত দীক্ষিত, আমি আপনার কথা সম্পূর্ণ বুঝতে পারছি, কিন্তু আপনাকেও আমার কি এসপি সাহেব? দেখুন, যে অ্যাটাক হয়েছে ওটা আমি করাইনি। আমি এইমাত্র পার্টির লোকেদের সাথে কথা বলেছি। ওরা বলছে যে ওরাই নরেশ শর্মাকে চেনে। জনজাগৃতি পার্টির কিছু একটা ছিল, সেরকম বিশাল কিছু নয়। এই ছোটখাটো কাউকে খুন করানো, ইনফ্যাক্ট কাউকেই খুন করানো আমাদের পার্টির স্টাইল নয়। এসপি সাহেব, আপনি তো জানেন আমাদের পার্টি প্রোগ্রেসিভ ফ্রন্ট, একটি শান্তিপ্রিয় পার্টি। হ্যাঁ, আমি জানি দীক্ষিত বাবু, আপনি যে পজিশনে আছেন আপনি কখনো নিজের হাতটা ডাঙাতে চাইবেন না। ওই প্রদীপবাবু আমাদের পার্টির বদনাম করতে চাইছে। এখন ওদের দলের যে কেউ একজন হার্ট অ্যাটাকেও মারা যায় না, তবু আমাদের দিকেই আঙুল তুলবে। আপনি আপনার ইনভেস্টিগেটিভ অফিসারকে বলুন এই প্রদীপবাবুর উস্কানিতে যেন কান না দেয়। একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ হওয়া দরকার, একটা ভারসাম্যের প্রয়োজন আছে। এটা প্রথমবার নয় যে আমাদের দলের কারোর উপর হামলা হয়েছে বা আমাদের দলের কাউকে মার্ডার করা হয়েছে। আর এই ধরনের গুন্ডামি প্রোগ্রেসিভ ফান্ড পার্টির রাজনীতির প্রধান ধরন, বুঝলেন? কিন্তু এইবার আমরা বসে থাকবো না। এই কেসে সমস্ত দিকটা সামলে চলা আমাদের পক্ষে বেশ কঠিন ছিল। নরেশ শর্মা একজন রাজনৈতিক কর্মী ছিল, তাই তার মৃত্যুকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ঝড় উঠবে সেটাই স্বাভাবিক। চতুর্দিক উত্তপ্ত ছিল, আর এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হবার সম্ভাবনা ক্রমশ বেড়ে যাচ্ছিল। নিজের ব্যক্তিগত জীবনে নরেশ শর্মা একটি অনলাইন ওয়েবসাইট ট্রাভেলিং এজেন্সিতে পিআর ম্যানেজারের কাজ করত। পুরো হরিনাথ লেনে আমাদের পতাকা, শুধু আমাদের পতাকাই যেন দেখা যায়। আর সেই সঙ্গে নরেশ জনজাগৃতি পার্টির একজন সক্রিয় কর্মীও ছিল, একেবারে গ্রাসরুট লেভেলের। আর সাইবার স্পেসেও নরেশ একেবারে অ্যাক্টিভ থাকতো। নিজের পার্টির হয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লিখত। ভাই, তুই ডিবেটে তো আসল কথাটাই বলতে ভুলে গেছিস। একটা কাজ কর, আমার মাঝের পোস্টটা চেক কর, তারপর কথা বলছি। নরেশ, আমার অভিজ্ঞতা তো বলছে কমপক্ষে 20,000 লোক তো আসবেই আসবে। গ্রাউন্ডের সাইজটা দেখুন, 20,000 লোকও কম পড়বে। 40,000 লোক ওই গ্রাউন্ডে জমা হলে তবে ব্যাপারটা সফল হবে। আপনি একদম মনের কথা বললেন প্রদীপদা। এই রকম সক্রিয় কর্মীর হত্যাকাণ্ড নিয়ে হইচই তো ঘটবেই। অনিল, তুই ভয় পাস না, পরিষ্কারভাবে বল তুই ওখানে আর কি দেখেছিস? ওই লোকটা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, এটা দেখে আমি আপনাকে ফোন করেছিলাম স্যার। কাউকে পালাতে দেখেছিস ওখান থেকে? না,
কাউকে কিছু ছুটতে দেখেছিস ওখান থেকে, যেমন কোনো পাথর বা কিছু? না স্যার, আমি সেরকম কোনো পাথর টাথর দেখিনি। স্যার, আমার তো মনে হচ্ছে আমি আপনাকে ফোন করেই বিশাল বড় ভুল করেছি। তুই কোনো ভুল করিসনি, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। কি ঠিক করেছি স্যার? এখন তো সমস্ত পলিটিশিয়ানরা আমার পিছনে পড়ে যাবে। কিচ্ছু হবে না তোর। তুই আমাদের শুধু সত্যি কথাটা বল যে তুই ওখানে আর কি দেখেছিস। সাহেব, কোনো খবরই পাওয়া যাচ্ছে না, কে করলো কোথায় পালালো কিছুই বোঝা যাচ্ছে না। আর মর্নিং ওয়াকের সময় তো অনেকটাই ভিড় হয়, আর লোকেদের এতটাই বাজে অবস্থা, কেউ মুখই খুলছে না। প্রদীপবাবু রমাকান্ত দীক্ষিতের প্রোগ্রেসিভ ফান্ড পার্টিকে যে দোষারোপ করছেন সেটার কি? প্রোগ্রেসিভ ফান্ড পার্টির কিছু ছেলেদেরকে চিনি আমরা, ওদের সাথে কথা হয়েছে। ওখানেও সবাই এটাই ভাবছে যে এই নরেশ শর্মাকে আসলে কে মেরেছে। স্যার, নরেশের কার্যকলাপে মোটামুটি 700 লোকজন ছিল। লোকজনরা নিজেদের মধ্যে বলা বলিও করছিল। জনজাগৃতি আবার এর মধ্যে বন্ধ দেখেছে কাল। ওদের যেটা করার ওরা করুক, আমরা তৈরি আছি। তুমি একটা কাজ করো, শঙ্কর মার্গের কাছে যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে, যাদের কাছে সিসিটিভি ক্যামেরা আছে, তাদের কাছ থেকে ফুটেজ বের করো। যারা হামলা করিয়েছিল বা করেছিল তাদের ফুটেজ আমরা পেতে পারি, আর তারপরেই আমরা ডিসাইড করতে পারবো যে এটা কোনো পলিটিক্যাল মার্ডার নাকি অন্য কিছু। এসপি সাহেব, এখনো পর্যন্ত প্রোগ্রেসিভ ফান্ড পার্টির কোনো লোককে তো আপনারা গ্রেপ্তার করেননি, আর আমাদের তরফ থেকে শান্তির আশা রাখছেন। প্রদীপ বাবু, যদি শান্তি না থাকে আমরা আমাদের কাজ কি করে করব? আপনার একটাই কাজ, সোজা গিয়ে রমাকান্ত দীক্ষিতকে গ্রেপ্তার করা। সেটাই তো আপনার কাজ নাকি? আপনারাও লোকেদের খুঁজে বেড়াচ্ছেন, রমাকান্ত দীক্ষিতকে তো ছুঁতেও পারছেন না আপনারা। দেখুন, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, যেই এর পিছনে থাকুক আমরা তাকে ছাড়বো না। এসপি সাহেব, যদি আপনারা আমাদের ন্যায় দিতে না পারেন তাহলে আমরা ন্যায় ছিনিয়ে নেব, হয় এসপার নয় উসপার। এসপি সাহেব, উপযুক্ত প্রমাণ ছাড়া আপনি যদি আমাদের দলের কাউকে গ্রেপ্তার করেন, তারপর যাই হোক না কেন তার জন্য আমি দায়িত্ব নিতে পারি না। কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, শুধু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু শুধু আমাদের দলের লোকজনকে কেন প্রশ্ন করা হচ্ছে? আমি আপনাকে আগেও বলেছি, এক তো এই নরেশ শর্মা আমাদের কাছে ছোটখাটো ছিল, আর দ্বিতীয় কথা, আমাদের পার্টিকে বদনাম করার জন্য প্রদীপ নিজের দলের লোককেও মারতে পারে, তাই না? আমরা সেই সম্ভাবনাও খতিয়ে দেখছি দীক্ষিত বাবু। যতক্ষণ না সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন, আপনি আমার দলের কাউকে ছোবেন না। আপনি অনুগ্রহ করে আমাদের উপর কোনো শর্ত চাপাবেন না। আমি কোনো শর্ত আরোপ করছি না এসপি সাহেব, শুধু আপনাকে মনে করাচ্ছি যে আমাদের পার্টি প্রোগ্রেসিভ ফ্রন্ট হলো একটি শান্তিপ্রিয় পার্টি। যদি এই খুনের ভিত্তিহীন অভিযোগ আমাদের উপর লাগানো হয়, তাহলে সেটা যেমন এই শহরের জন্য ভালো হবে না, তেমনি আপনাদের জন্য। মা, বাবা, আমি স্কুলে যাচ্ছি। আমি এই বছরই রিটায়ার করেছি, প্রাইভেট কোম্পানিতে ছিলাম। নরেশ 4 বছর ধরে ট্রাভেল কোম্পানিতে কাজ করত। নরেশ প্রথম থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিল। আমি জানতাম ও জনজাগৃতি পার্টির হয়ে কাজ করত। আমি সত্যি বলছি, এই ব্যাপারটা আমি মোটেই বুঝতে পারিনি যে কতটা জড়িত আছে এসবের মধ্যে। এই ব্যাপারে নরেশ আমাদের কখনো কিচ্ছু বলেনি। আচ্ছা, নরেশের সঙ্গে কারো কোনোদিন ঝামেলা হয়েছিল বা কেউ কোনো ওকে হুমকি দিয়েছিল? আচ্ছা, ও কি এরম ধরনের কথা আপনাদের কখনো বলেছিল? কারণ ওর ফোন রেকর্ডস থেকে আমরা কিন্তু কিছু পাইনি। নরেশ আমাকে এসব কিছু কখনো বলেনি, আমরা কিছু দেখিও নি, কিছু শুনিও নি। 7 তারিখ সকালবেলায় যখন ও মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিল, তখন কি সবকিছু নর্মাল ছিল নাকি আপনাদের অন্য কিছু মনে হয়েছিল? সবকিছু নর্মাল ছিল, অন্য দিনের মতো। ম্যাথস করে 2nd থেকে 5th স্ট্যান্ডার্ড। আমি কিচ্ছু জানি না যে দাদার কোথায় আর কি থেকে এত ভয় ছিল। হ্যাঁ, দাদা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল, কিন্তু আমার সাথে বাবা মার সাথে এই টপিক নিয়ে খুব একটা আলোচনা করতো না। অর্পিতা, তোমার দাদা যে পার্টির সঙ্গে যুক্ত ছিল, জনজাগৃতি পার্টি, সেই পার্টিটা এখন অপোজিট পার্টির উপর দোষারোপ করছে, যাতে ওরা প্রোগ্রেসিভ ফ্রন্টের উপর আরোপ লাগাতে পারে। স্যার, নরেশ দা যথেষ্ট স্মার্ট আর ইন্টেলিজেন্ট ছিল। দাদার কাছে সবাই প্রশংসা করত। এই ধরনের মানুষ কারোর হাতের পুতুল হবে, এটা আমি বিশ্বাস করতে পারলাম। স্যার, প্রত্যেক দিনই 2 পার্টির লোকেরা ঘাড়ে চেপে বসে আর ওদের প্রাইভেট ইনভেস্টিগেশনের বেসিসে একটা নতুন সাসপেক্ট লিস্ট ধরিয়ে দেয়। আর ওদের সন্তুষ্টির জন্য যদি আমরা 2-4 জনকে কোয়েশ্চেনিং করেও নি স্যার, তবুও জিরো ইনফরমেশন পাবো। তোমরা কি তাহলে একদম শিওর যে এটা পলিটিক্যাল কিলিং নয়? স্যার, এই কেসটা নিয়ে এখন অবধি আমরা শিওর হয়ে এটা বলতে পারবো না যতক্ষণ না ইনভেস্টিগেশনের ডিপে যাচ্ছি, আর ততক্ষণ আমরা ডিপে যেতে পারবো না যতক্ষণ এই পলিটিক্যাল প্রেশার আমাদের উপরে থাকবে। তাহলে টার্ন অফ অ্যাকশন কি তোমার? স্যার, আমি একটা প্রেস কনফারেন্স ডেকে সবকিছু ক্লিয়ার করতে চাই।
যে এই মার্ডারের পেছনে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই। আমরা অন্য অ্যাঙ্গেল থেকে জানার চেষ্টা করছি। না না না, নো, তুমি এরকম কিচ্ছু করবে না। প্রেস কনফারেন্স একদম যেন না হয়। সোশ্যাল মিডিয়াতেও কিচ্ছু নয়। হতে পারে যে বিষয়টা আরো ঘোরালো হয়ে যায় আর বসে বসে ক্রিমিনাল প্রবলেম মাথায় এসে যায়। আমাদের এই ব্যাপারটার গভীরে যাওয়ার জন্য এই পলিটিক্যাল প্রেশার থেকে বেরোতেই হবে, তা না হলে আমরা এইভাবেই এদের কথা এরকম গোল গোল ঘুরতে থাকবো। আমাদের কোনো দ্বিতীয় পথ বেছে এগোতে হবে। দুটো টিম একটা কেস নিয়ে কাজ করবে, এটাই ঠিক হবে স্যার। অভয়, স্যার। তুমি আর ওঙ্কার একসাথে মিলে এই কেসটার সমস্ত অ্যাঙ্গেলগুলো এক্সপ্লোর করো। স্যার। আর অতুল, তুমি ইয়েস স্যার। যেহেতু তুমি প্রদীপ সিং আর রমাকান্তর সাথে ডিল করে আসছো, তুমি ওদের এনগেজ করতে থাকো আর দেখো কোথাও কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ কিনা। ওকে স্যার। এইভাবে আমরা শহরের টেনশনটাও আয়ত্তে রাখতে পারবো আর কেসটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। যে লোকই এই নরেশ শর্মাকে মেরে থাকুক, ওই অ্যাটাকারকে আমরা ট্র্যাক ডাউন করেই ছাড়বো। অলরাইট স্যার। স্যার, শঙ্কর মার্গের আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছি, স্ক্যানও করেছি, কিন্তু স্যার কাউকে সন্দেহ করার মতো কিছু দেখিনি এখনো। যতক্ষণ পর্যন্ত কাউকে সাসপেক্ট না করা যায়, সন্দেহ করব কাকে? এক্স্যাক্টলি স্যার। যদি ধরেও নি এটা পলিটিক্যাল খুন নয়, তবে কেসটা কি? পার্সোনাল? ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে স্যার, কিন্তু এখন অবধি কিছু পাইনি আমরা। প্রপার্টি ডিসপিউট বা ওই রকম কিছু? ভাই ভাই কোনো ঝগড়া? ভাই তো ওর নেই স্যার কোনো, কিন্তু একটা ছোট বোন রয়েছে, অর্পিতা, স্কুল টিচারও। মা বাবা 6-7টা লোকই মনে হয়। আর নরেশের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে মনে হয় না ওনারা খুব বেশি জানেন। আচ্ছা, নরেশ কি ফুল টাইম পলিটিক্স করতো? নো স্যার, পার্ট টাইম। ফুল টাইম জব ছিল ওর, কোন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের পিআর ম্যানেজার ছিল। আমরা ট্রাভেল ওয়েবসাইট থেকে শুরু করি। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ব্যাকগ্রাউন্ড চেক করো। শর্মা ফ্যামিলির প্রতিবেশীদের থেকে আর ওর বোনের স্কুল থেকেও ইনফরমেশন কালেক্ট করো। সব জায়গায় লোক লাগাও। এমন হয়তো কিছু আছে যেটা শর্মা ফ্যামিলি আমাদের মুখে বলছে না। অতুলবাবু, এই দ্বিতীয়বার লিস্ট দিচ্ছি আপনাকে। প্রথমবার যখন লিস্ট দিয়েছিলাম তখন থেকে এখনো পর্যন্ত আপনি কাউকে গ্রেপ্তার করেননি। প্রদীপবাবু, আমরা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছি। যদি আপনার মনে হয় যে রমাকান্ত দীক্ষিতের যোগাযোগ অনেক দূর পর্যন্ত রয়েছে, তাহলে এটা ভেবে কখনো ভুল করবেন না যে আমাদের নেই। রাজধানীর কিছু লোকের সঙ্গে আমাদেরও যোগাযোগ রয়েছে। শহর অবরোধ করে যদি কাজ না হয় তাহলে আমরা ধর্ণা দেব, আর যদি ধর্ণাতেও কাজ না হয় তাহলে আমরা আমরণ অনশন করতেও রাজি। সেটার প্রয়োজন হবে না প্রদীপবাবু। স্যার, আমরা যখন নরেশের ব্যাপারটা শুনেছি তখন থেকে টোটাল শকে আছি। সঞ্জীব, আমি তোমার থেকে এটা জানতে চাইছি যে নরেশকে কেউ কি হুমকি দিচ্ছিল? ওর কারোর থেকে বিপদ ছিল? নরেশ কোনো কথা তোমার সাথে শেয়ার করতে কখনো? না স্যার, ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমরা অনলাইনে নরেশের পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পেতাম, কারণ ওর বেশিরভাগ পোস্টই পলিটিক্যাল হতো। কিন্তু সঞ্জীব, এই খুনটা সাইবার স্পেসে নয়, দিন দুপুরে হয়েছে, মর্নিং ওয়াকের রাস্তায়, রিয়েল লাইফে হয়েছে, আর এটাই বাস্তব। নরেশ নিজের প্রাইভেট লাইফ খুবই প্রাইভেট রাখতো। ইনফ্যাক্ট আমরা তো এখন গিয়ে জানতে পারলাম যে এই সমস্ত পলিটিক্যাল র্যালিতেও নিজে পার্টিসিপেট করতো। কিন্তু একটা ব্যাপার নোটিস করেছিলাম স্যার আমি। স্যার, বিগত 2-3 মাস ধরে ও একটু ডিস্টার্ব ছিল স্যার। কি বিষয় নিয়ে? এই লক্ষ্মী, এত বছর ধরে তুই নরেশের বাড়িতে কাজ করছিস আর তুই ওর বাড়ির কোনো খবরই রাখিস না? আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাবা দেবেন্দ্র আর ছেলে নরেশের মধ্যে কোনো কিছু? না। মা ছেলের মধ্যে কোনো কিছু? না। ভাই বোনের মধ্যে? না। হ্যাঁ, কিন্তু বোন অর্পিতা আর ওর স্বামীর মধ্যে বনতো না। ও, নরেশের বোন অর্পিতার বড় আছে? ছিল, এখন আলাদা। আমাকে আবার নাম টাম জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না, আমি তো ওকে কোনোদিন দেখিনি। স্যার, আমি বললাম না, নরেশ পার্সোনালি খুব প্রাইভেসি বজায় রাখতো। অফিসে কোনো মেয়েটের চক্কর? না স্যার, যদি এরকম কিছু থাকতো তাহলে অফিসের কেউ না কেউ সেটা জেনেই যেত। নরেশকে তুমি কখনো জিজ্ঞেস করনি যে কি বিষয় নিয়ে ও চিন্তিত? জিজ্ঞাসা করেছিলাম স্যার। কি ব্যাপার নরেশ, খুব ডিস্টার্ব দেখাচ্ছে? হ্যাঁ, না তেমন কিছু না। কিছুদিন ধরে দেখছি খুব চুপচাপ আছিস। ভাই, কেউ যদি একটু কম কথা বলে তাহলে কোনো প্রবলেম থাকতেই হবে নাকি? যা খুশি বলিস। স্যার, নরেশ তখন এমন একটা ব্যবহার করলো যেন কিছু হয়নি। এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ও বলতে চাইছিল না। টেনশন? কিসের টেনশন? শ্যাম তোকে কিছু বলেছিল নরেশ? না প্রদীপদা, আমায় কিছু বলেনি। আপনারা কি এমন কিছু জানতে পেরেছেন যেটা এখনো আমি জানি না? মানে রমাকান্তের গুন্ডারা নরেশকে কোনো হুমকি দিয়েছিল নাকি? না, তা নয়। আমরা নরেশের অনলাইন রেকর্ড চেক করেছি। ও সবসময় পলিটিক্যাল পোস্টগুলো শেয়ার করত, কিন্তু কমেন্টের মধ্যে আমরা কোনো টেনশনের মতো ব্যাপার পাইনি।
কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে নরেশের কোনো একটা ব্যাপারে কোনো টেনশন ছিল, তো এই জন্য আমরা আপনাকে জিজ্ঞেস করছি, নরেশ কি আপনাকে কখনো এরকম কোনো কথা বলেছিল? যদিও আমাদের বলতো তাহলে আমরা নিশ্চয়ই ওটাকে দূর করার চেষ্টা করতাম। সমস্যা যাই হোক না কেন তক্ষুনি হ্যান্ডেল করা যেত। নরেশ যদি কোনো মেয়ের প্রেমে পড়তো তাহলে সবার প্রথমে আমাকেই বলতো। নরেশ প্রত্যেকদিন মর্নিং ওয়াক করতে যেত একই সময়ে। আগে হ্যাঁ, একই সময়। প্রতিদিনই। ও কখনো বন্ধ করে না। শীত বা বর্ষা নরেশ কিন্তু ওয়াকিং এ বেরোবেই। নরেশ তো তার গার্লফ্রেন্ড। না না স্যার, যদি এরকমটা হতো তাহলে সবার আগে আমাদেরকেই বলতো। তাহলে নরেশ কি নিয়ে এত চিন্তিত ছিল? সেটাই তো আমিও ভাবছি স্যার। অর্পিতা, নরেশ কি তোমার আর তোমার হাজবেন্ডের ডিভোর্স নিয়ে একটু ডিস্টার্ব ছিল? আমার ডাইভোর্সের জন্য দাদা ডিস্টার্ব ছিল, কিন্তু কেন? এটা জগৎপুর থানায় একটা পুলিশ কমপ্লেন 2014। এখন তো ফাইলটা ক্লোজড, কিন্তু ওই টাইমে তুমি তোমার হাজবেন্ডের এগেনস্টে কমপ্লেন ফাইল করেছিলে, আর তারপরে তুমি তোমার হাজবেন্ডের থেকে ডিভোর্সও চেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সবটা মনে আছে যে আমি ডাইভোর্স কেন ফাইল করেছিলাম আর কবে। কিন্তু এটা তো 2 বছর আগের কথা, তাই না? তাহলে 2 বছর আগের কথা নিয়ে দাদা এখন কেন চিন্তায় থাকতো? তোমার কি মনে হয় ধীরজ 2 বছর আগের ঘটনার জন্য নরেশের উপর হামলা করিয়েছে? পুলিশ বলছে যে নরেশ প্রায় অনেক দিন ধরে ডিস্টার্ব ছিল। নরেশ কি আবার ধীরজের সাথে ঝামেলায় জড়িয়েছিল? 2 বছর ধরে আমার বোনকে মেন্টালি টর্চার করেছিস, তার উপর আবার হাত তুলেছিস। তোর এত বড় সাহস কি করে হলো? আওয়াজ নিচে নরেশ, এটা আমার বাড়ি, তোর পার্টির র্যালি নয়। আর তোর বোনের না সব ব্যাপারকে শুধু বাড়িয়ে ছাড়িয়ে বলার অভ্যাস রয়েছে। একটা কাজ কর, তোর সাথে তোর বোনকে পলিটিক্সে নিয়ে নে। যদি অর্পিতা ও শ্বশুর বাড়ির লোকদের সাথে বনিবনা না করতে পারে তাহলে তার মানে এই নয় যে আপনি অকারণে দোষারোপ করবেন। দেখুন দেবেন্দ্রবাবু, বিয়ে হয়েছে মাত্র 2 বছর। 2 বছরে এমন কি হতে পারে? জীবনের স্ট্রাগল তো শুরুই হয়নি। দেখুন, আপনার মেয়ে অর্পিতারও একটু বুঝে শুনে কাজ করা উচিত ছিল। নরেশ আর আমি অনেক কষ্টে টাকা জোগাড় করে আপনার সমস্ত ডিমান্ড পূরণ করেছি। যতটা আমাদের সম্ভব ততটা অর্পিতা আর আপনাদের দিয়েছি। এবার গাড়ি কেনার জন্য আবার টাকা চাইছেন? এটা কি ধরনের ব্যবহার? 2 বছর ধরে তোমরা আমার বোনকে কষ্ট দিয়েছো, আর অর্পিতা যদি আমাকে আগে বলতো না তাহলে তখনই আমি সবকিছু সেটেল করে দিতাম। আচ্ছা, কি করে করতিস সেটেল? টাকা রাখতিস আমাদের সামনে? না, রাস্তার মাঝখানে তোদের নাক খত দেওয়াতে আমার একটা চড় মারতাম ধরে, যে যৌতুক শব্দটা ভুলে যেতিস তোরা। পলিটিক্সের পাওয়ারে তুই যে আকাশে উঠছিস না, সেটা আমাদের সামনে দেখাতে আসিস না। তুই 2টো মারতিস না, তার বদলে আমি তোকে 4টা আরে চুপ মারতাম। কর নপুংসক কোথাকার, কাপুরুষ ভীতু কোথাকার। আমার থেকে ডাইরেক্ট তোর ভিক্ষা চাওয়ার মতন ক্ষমতা নেই, তাই তুই আমার বোনকে এত কষ্ট দিয়েছিস। এই কথা বন্ধ করো, আর আমার কথা মন দিয়ে শোনো। দেখুন, আমরা একটা সমঝোতা করতে পারি, সেটেল করতে পারি, বা আপনার মেয়ে খুব কষ্ট করে সারা জীবন এখানে থাকতে পারে। কষ্টের মধ্যে 2 বছর ধরে ছিল আপনার এই বাড়িতে। আপনি বাড়ির বড়, আপনার চোখের সামনে আমার মেয়ে আপনার ছেলের কাছে মার খেত, আপনি তাকে আটকাতেন না। আমার মেয়ে এতটাই কষ্ট পেয়েছে যে আপনার বাড়িতেও আর পাও দিতে চায় না। দেখুন, আমি কোনো সমঝোতা করতে চাই না। দেখুন শ্বশুরমশাই, আমি কোনো প্রথম পুরুষ নই এই সমাজে যার রাগের মাথা হাত উঠে গেছে, কিন্তু এখন আপনার মেয়ে অহংকার দেখাচ্ছে আমাকে। আমার বোন নিজের আত্মসম্মান দেখিয়েছে, তাই সেটা তোর অহংকার মনে হচ্ছে। এবার তুই আমার অহংকার দেখ, তোদের সবার কি অবস্থা করি আমি। পুলিশ আমাকেও এটা জিজ্ঞেস করেছিল বাবা। কিন্তু কেন অর্পিতা? আমি তো কিছু বুঝতেই পারছি না। না স্যার, 1 মাস আগে নরেশকে মিট করি, তখনও কিছু মেনশন করেনি। তুমি তো ওর একেবারে ছোটবেলার বন্ধু। হ্যাঁ স্যার, এরকম না যে রোজ দেখা হতো। নরেশ ওর জব নিয়ে বিজি, আমি আমার মতো। ওর যদি এই ধরনের কোনো কষ্ট হতো নিশ্চয়ই আমাকে বলতো। নরেশের এক্স ভগ্নিপতি ধীরজ নাগপাল, এসব কি ওর কাজ হতে পারে? ওদের দুজনের তো ঝগড়াও হয়েছিল, নরেশ হুমকিও দিয়েছিল ওকে। বলতে পারছি না স্যার, কিন্তু হ্যাঁ, নরেশ প্রচণ্ড রেগে গেছিল ধীরাজ যখন অর্পিতাকে মেরেছিল। আবার অন্যদিকে নরেশ ওর বোন অর্পিতার বিয়ে ভাঙায় দুঃখ পায়। ও চাইতো যে ডিভোর্স না হয়। নরেশ মানুষ হিসেবে কেমন ছিল? কোনো গার্লফ্রেন্ড ছিল না, শুনেছি খুব ডিসিপ্লিন ছিল। হ্যাঁ স্যার, নরেশ খুব ডিসিপ্লিন ছিল, ট্র্যাডিশনাল। ওর আদর্শটাই এমন ছিল। মানসিকতা কেমন ছিল? সবকিছু কপি বুক স্টাইলে হবে। নরেশের কাছে ওর বোধ, ওর সিদ্ধান্ত, ওর আদর্শ, আইডিওলজি, এইসব ব্যাপার খুব প্রায়োরিটি পেত। খুব অ্যাডামেন্ট ছিল নিজের বক্তব্যে। কারেক্ট স্যার, কঠোর আর অটলও। টাইম মতো ওঠো, সময় মতো সব কাজ করো,
সমাজের বানানো নিয়ম অনুযায়ী চলো। নরেশের বাবা দেবেন্দ্রবাবু কি এই একই মানসিকতার? নরেশের বাবা হচ্ছেন যথেষ্ট বেশি মডার্ন, সব ব্যাপারে অনেক ফ্লেক্সিবল, কিন্তু নরেশ ওরকম নয়। নরেশের এই স্বভাবের জন্য কার অসুবিধা হতে পারে? তার মানেটা কি স্যার? মানে আমি এটা বলতে চাইছি হেমন্ত, যে পলিটিক্সেও যথেষ্ট নাম করেছিল, সোশ্যাল মিডিয়ায় ওর করা পোস্টিং, ওর পলিটিক্যাল অপোনেন্টসের সাথে ওর যে ডিবেট হতো, সমস্ত জায়গাতে ও খুব উগ্রতা দেখাতো। কিন্তু স্যার তাতে তো এমন কিছু লেখেনি যে মার্ডার হয়ে যাবে। সেটাই তো, পলিটিক্স নিয়ে ওর এই উগ্র বিচারধারায় কার ক্ষতি হচ্ছিল? আই উইশ যদি আপনাকে বলতে পারতাম। স্যার 1 বছর আগে অর্পিতার সাথে আমার দেখা হয়েছিল কোর্টে, যখন ডিভোর্স কেস ফাইল হয়েছিল তখন। তারপর থেকে দেখা হয়নি, আর তারপর থেকে অর্পিতা বা তার ফ্যামিলি কারোর সাথে আমার কথা হয়নি। তাহলে হত্যাকারী কেন পাঠিয়েছিলিস? নরেশকে মারার জন্য, না অর্পিতা থেকে বদলা নেওয়ার জন্য? কি সব বলছেন স্যার আপনি? এই সব ভুলভাল। সবকিছু অবশ্য ভালো করে দেখিনি, কিন্তু নরেশের পুরো পরিবারের কল রেকর্ডস বের করেছি, কিন্তু তার মধ্যে থেকে আমরা সেরকম কিছু পাইনি। এই নরেশের ব্যাপারে কিছু একটা আছে অতুল। নরেশের প্রত্যেকটা পরিচিত লোক বলছে যে ও নিজেকে খুব গুটিয়ে রাখতো। কিছু সমস্যা ছিল ওর, কি সমস্যা ছিল সেটা জানে না। আমার কারণে ডিস্টার্ব ছিল নরেশ? স্যার এর মধ্যে লজিক কি? 2 বছর হয়েছে অর্পিতার থেকে আলাদা হয়েছি, ডিভোর্স তো আজকালের মধ্যে চলে আসবে, এটাই তো চাইতো নরেশ। কিন্তু তুমি হয়তো বদলা নিতে চাইতে নরেশের সেই হুমকিতে, যেটা তোমায় কুরে কুরে খেত। এত পুরনো ঘটনা, সে তো কবে ঠিকঠাক হয়ে গেছে। অর্পিতা তোমার উপর থেকে কেসটা তুলে নিয়েছে, আমি জানতে চাই কেন? স্যার আমি অর্পিতার কাছে রিকোয়েস্ট করেছিলাম কেসটা ফেরত নেওয়ার জন্য, কারণ এই কেসটা যতটা ক্ষতি আমার করতে পারতো ততটা অর্পিতারও হতো। আমাকে নৃশংসভাবে মারার সময় তোমার মনে হয়নি না? আর পণ নেবার সময় তখনও ভয় পাওনি? এখন তুমি ভয় পাচ্ছ জেলে যেতে। হয়তো নাও যেতে পারি জেল, বেল হতে পারে। আর তারপর অনেক বছর ধরে আমরা কোর্টের চক্কর লাগাই। অর্পিতা আমার জবে প্রবলেম হবে, আর তুমিও নিশ্চয়ই বারবার কোর্টে যাওয়া পছন্দ করবে না। তোমার বাড়িতেও কিন্তু আমি এমন কিছু খুশি পেতাম না যখন তোমরা সবাই মিলে আমার উপর টর্চার করতে। আমি সবার পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ এই কেসটা ফেরত নিয়ে নাও। ডিভোর্সের যত টার্ম থাকবে আমি মুখ বুঝে সব মেনে নেবো। প্লিজ কেসটা ফেরত নিয়ে নাও। কোর্টে গিয়ে কারোর লাভ হবে না। অর্পিতা তো কোনো রকম ভাবে এই কেসটা ফেরত নেওয়ার পক্ষেই ছিল না। তখন নরেশ অর্পিতাকে বোঝালো, তখন অর্পিতা এই কেসটা উইথড্র করে। তারপর তো স্যার ডিভোর্স পেপার সাইন হওয়ার আগে প্রায় 1 বছর পর্যন্ত নরেশ আমাদের দুজনের মাঝখানে সব ঠিকঠাক করার চেষ্টা করেছিল। অত অপমান করে হুমকি দেওয়ার পরেও? স্যার ওইসব কথা মাথা গরম ছিল বলে বলা হচ্ছে, তারপর সবাই ভুলে গেছে। ইনফ্যাক্ট ডাইভোর্স পেপার সাইন করার পর আমি নিজে নরেশকে ফোন করেছিলাম, এইসব যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছিলাম। ও যেই চেষ্টা করেছিল তার জন্য আমি থ্যাঙ্কসও বলেছিলাম। এই সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি কেন মারবো ওকে? কি কারণ বলুন তো? ভাই বোনের মধ্যে কোনো প্রপার্টি নিয়ে সমস্যা? নরেশের উগ্র বিচার ব্যবস্থা, বা স্যার ওখানে দেবেন্দ্রর কোনো ব্যাপার আছে? বা হয়তো এটা পলিটিক্যাল ইস্যুই নয়। রমাকান্ত দীক্ষিতের থিওরি, প্রদীপ হয়তো নিজের পার্টির লোক দিয়েই ওকে গোপনে খুন করিয়েছে, যাতে প্রগ্রেসিভ ফান্ড আর রমাকান্ত দীক্ষিতের উপর ব্লেমটা পড়ে। এই দুটো পার্টির মধ্যে শত্রুতা কয়েক বছর ধরে। এদের চিন্তাধারা আর এদের পার্টির কর্মীরা কখনোই মেলে না। রক্তারক্তি আগেও হয়েছে। অর্পিতা দেবী, আপনার বাবা দেবেন্দ্রবাবুর কোনো প্রপার্টি, কোনো রকম পৈতৃক সম্পত্তি যেটা নিয়ে আপনার আর আপনার ভাইয়ের মধ্যে সমস্যা ছিল? আমরা প্রপার্টির অ্যাঙ্গেলটাও খতিয়ে দেখছিলাম, অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। আচ্ছা দেবেন্দ্রবাবু, আপনার প্রপার্টি কি দুজনের মধ্যে? আর সেই সঙ্গে ওর বাবা দেবেন্দ্রবাবু আর মা সুজাতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, এই আশা নিয়ে যে হয়তো এমন কিছু লিড পাওয়া যাবে যেটা একটা সূত্র তৈরি করতে পারে। কিন্তু তা হয়নি। আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল খতিয়ে দেখছিলাম। দেখো, এটাও হতে পারে যে সকাল 6টায় নরেশ মর্নিং ওয়াকে বেরোয়, কোনো চুরি বা মলেস্ট্রেশন কিছু একটা হয়তো হচ্ছিল, ও প্রতিবাদ করে, সেটা রোখার চেষ্টা করে, আর মার্ডার হয়ে যায়। হতে পারে স্যার। কয়েকদিন আগে একটা রিক্সাওয়ালাকে এই কারণে মারা হয়েছিল, শুধু ও একজনকে টয়লেট করতে বারণ করেছিল পাবলিকলি। সেটাও হতে পারে। আর যতটা আমরা জানতে পেরেছি যে নরেশ খুব অ্যাগ্রেসিভ ছিল। আর ক্রাইম সিন থেকে যে পাথরটা পাওয়া গিয়েছিল, যেটা দিয়ে নরেশকে বারবার মারা হয়েছিল, হয়তো ওই পাথরটা অ্যাটাকাররা রাস্তা থেকে তুলেছিল। কিন্তু নরেশকে তো লাঠি দিয়েও মারা হয়েছিল। ডেফিনেটলি একজন তো ছিলই না। নরেশ শর্মার খুনের কেস এমন একটা অ্যাটাকের কেস মনে হচ্ছিল, যেটা হয়তো রাস্তায় আকস্মিক কোনো ঘটনায় ঘটে গিয়েছিল। এই হামলাকারী কারা ছিল
তার রহস্য দীর্ঘ 1 মাস পরেও বার করা যায়নি। মর্নিং ওয়াকারদের সঙ্গে আবারও কথা বলা হয়, বারবার কোয়েশ্চেন করা হয়, সেই সঙ্গে আশেপাশের সব দোকানেও খোঁজ নেওয়া হয়, এই আশা নিয়ে যে যদি কোনো রকম সূত্র পাওয়া যায় আবার নতুন করে এটাকে পলিটিক্যাল মার্ডার হিসেবে ভাবতে শুরু করা হলো। কিন্তু তেমন কোনো সূত্র হাতে আসছিল না যেটা দিয়ে আমরা এই কেসটার সমাধান করতে পারি। স্যার, আপাতত দুটো পার্টি অন্য কাজ নিয়ে ব্যস্ত, টেনশন তাই একটু কম, কিন্তু কেস ওই 0 লেভেলেই রয়েছে। স্যার আমার তো মনে হচ্ছে যেটা র্যান্ডামলি অ্যাটাক ছিল, আর হামলাকারীদের কপাল ভালো ছিল যে ওদের কেউ দেখেনি। হয়তো এটা হয়ে থাকবে, কিন্তু এই হামলাকারীদের অ্যারেস্ট করাটা অত্যন্ত জরুরি অফিসার্স, কারণ এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেকার রেশারেশির আগুন কোনোদিন নেবে না। জানি না কখন প্রত্যাঘাতের প্ল্যান করবে এই জনজাগৃতি পার্টির লোকেরা। স্যার, প্রত্যেকটা পার্সোনাল অ্যাঙ্গেলকেই দেখা হয়েছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। মার্ডারের 2-3 মাস আগে থেকে নরেশ এত চিন্তিত কেন ছিল? এটা তো হতেই পারে না যে কেউ এই উত্তরটা জানে না, কেউ জেনে শুনেও বলতে চাইছে না, আর হয়তো এটাই তোমাদের সমস্যা। খুব রিজম মানুষ ছিল এই নরেশ শর্মা। এর জীবনে 3 জন মাত্র মানুষ, মা, বাবা আর ছোট বোন অর্পিতা। তাহলে কি এই 3 জনের পথের কাটা হয়ে গিয়েছিল নরেশ? এই 3 জনই কি নরেশকে তাদের রাস্তা থেকে হটাতে চাইছিল? কারণ 3 জনেই মুখ খুলছে না, রাইট? এই নীরবতায় অনেক কিছু বলতে চাইছে অফিসার্স। নরেশ শর্মার পরিবারের 3 জন লোককেই আবার র্যাডারে নিয়ে আসা হলো। ওদের প্রত্যেকটা গতিবিধি লক্ষ্য করা হতে লাগলো। এই 3 জনের অন্য অন্য লোকের সঙ্গে মেলামেশার গতিবিধি দেখে আমরা এই কেসের প্রথম ব্রেক থ্রু পাই। স্যার, স্যার এই নরেশের ব্যাপারে এটা আমরা মিস করলাম কি করে? হ্যাঁ, আমি বাড়িতেই আছি। অর্পিতা দেবী, আপনি এই মুহূর্তে থানাতে চলে আসুন। কি এটা? পড়ে দেখুন। কি বলতে চাইছেন আপনারা? কি লেখা আছে পড়ুন, পড়ুন আপনি। ও মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে। মর্নিং ওয়াক করতে কে বেরিয়েছিল? সে যে কোনোদিন মর্নিং ওয়াক মিস করতো না, আপনার দাদা নরেশ। আজ্ঞে না। 7ই জুলাই 6:35 আপনি এই মেসেজটা চ্যাট অ্যাপে বিক্রম প্রসাদকে পাঠিয়েছিলেন। আর আমরা এটা জানি যে এই বিক্রম আপনার স্কুলে অ্যাডমিন অফিসার। আমরা কিন্তু আরো অনেক কিছু জানি অর্পিতা দেবী। স্যার, এই নরেশ শর্মা প্রতিবেশীরা বলছে যতদিন এই নরেশ শর্মা বেঁচে ছিল ততদিন এই বিক্রম অর্পিতাকে কোনোদিনও বাড়িতে পৌঁছে দিতে আসতো না। এখন আসে বিন্দাস। এর জন্য মনে হলো কিছু হবে নিশ্চয়। অ্যাকচুয়ালি স্যার, অর্পিতার ফোন রেকর্ডসে আমি কিন্তু বিক্রমের কন্ট্যাক্টস দেখেছিলাম, কিন্তু বিক্রমের লিঙ্ক নরেশের মার্ডারের সঙ্গে যুক্ত থাকবে আমি সেটা ভাবিনি তখন। আমরা প্রথমে আপনার চ্যাট অ্যাপের ডিটেলসটা বার করে নিই। তো বলুন অর্পিতা দেবী, কি কারণ ছিল যে আপনি ইনফরমেশন আপনার স্কুলের একজন অ্যাডমিন অফিসার বিক্রম প্রসাদের সঙ্গে শেয়ার করেছিলেন যে আপনার নরেশ দাস সকাল 6:35 মর্নিং ওয়াকের জন্য বেরোচ্ছে, আর ঠিক তার কয়েক মিনিট পরপরই আপনার নরেশ দাদার ওপর হামলা করা হয়। স্যার, বিক্রম প্রসাদকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। স্যার, বিক্রম তো চুপচাপ মাথা নত করে দিয়েছে, কিন্তু ওর ছোট ভাই আশিস হালকা করে চেষ্টা করছিল সুপারম্যান হওয়ার, কিন্তু ছোট্ট চেসের পর ও আমাদের হাতে লেগে গেল। দেবেন্দ্র আর সুজাতা শর্মা শক পেয়েছিল এটা জেনে যে তাদের নিজের মেয়ে তাদের একমাত্র ছেলের মৃত্যুর কারণ। একজন বোন তার দাদাকে খুন করিয়েছে। নরেশ শর্মার মার্ডারের সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্কই ছিল না। ধীরাজ কথা দিয়েছে অর্পিতা, ওর কখনো তোর ওপর হাত তুলবে না। ও নিজের ভুল শোধরানোর একটা সুযোগ চায়। কতবার বলবো আমি নরেশদা যে আমি ধীরাজের সঙ্গে আর একটা সেকেন্ডও থাকতে চাই না। ডাইভোর্স ফাইল করতে চলেছি আমি। নরেশ, এই ব্যাপারে আমি অর্পিতার সঙ্গে আছি। বাবা, 2 বছর কোনো কম সময় নয়, পুরো 2 বছর। ও একটা কথাও বলেনি। কেন বলেনি ও আমাদেরকে যেখানে কি হচ্ছে? তাহলে তখনই আমরা সব সামলে নিতাম, কথাটা এত দূর এগোতোই না। তাহলে কি বলতে চাইছো? আমি চেষ্টা করিনি অ্যাডজাস্ট করার?
আমি চাইছিলাম না সব জিনিসপত্র নিয়ে এখানে চলে আসি। আমারও একটা গরিমা আছে, সম্মান আছে, আমি সহ্য করেছি। কিন্তু যখন আর পারলাম না সহ্য করতে, তখন চলে এলাম। আমি তোমাদের উপর বোঝ হতে চাইনি, নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। অর্পিতা, শুধু নিজের পায়ে দাঁড়ানোটাই শেষ কথা নয়, এই সমাজে আত্মীয় স্বজনের মাঝে মাথা তুলে দাঁড়াতে হয়। এই ডিভোর্সের পরে না, তোর জন্য সেটা সহজ হবে না। দাদা, সেটা আমি নিজেরটা দেখে নেব। যে ধরনের প্রবলেম আসুক আমি তার সাথে ডিল করব। এই যে তুই স্কুলের জবটা যে নিয়েছিস, এটা শুধু এটা প্রমাণ করার জন্য না যে তুই নিজের পায়ে দাঁড়িয়ে গেছিস? হ্যাঁ আর না। হ্যাঁ এই জন্যে যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এই বাড়িতে কিছু কন্ট্রিবিউট করতে চাই। আর নাটা এই কারণে দাদা, কারণ আমার তোকে প্রমাণ দেওয়ার দরকার নেই। আমার জন্য শুধু আমার ফ্রিডম আর সেলফ রেসপেক্টই যথেষ্ট। রেসপেক্ট সববার ঠিকঠাক থাকবে অর্পিতা, যদি তুই ধীরাজের সঙ্গে সব মিটিয়ে নিস। আমি ধীরাজকে ডাইভোর্স ফাইল পাঠিয়ে দিয়েছি দাদা। পেপারই তো, ছিঁড়ে ফেলা যাবে। কিন্তু সম্পর্ক এত সহজে ভাঙা যায় না অর্পিতা, আর বিশেষ করে তখন যখন ধীরাজ নিজেকে শুধরে নিয়েছে, ক্ষমা চাইছে তোর থেকে। অর্পিতা, সমাজে বিয়ের মূল্যবোধটা বোঝ, একজন নারী হওয়ার দায়িত্বটা বোঝ। আর তুই নিজের সংসার বসাতে চাস নাকি ভাঙতে চাস? দাদা, তুই তোর এই লেকচার আর জ্ঞান গিয়ে তোর পলিটিক্যাল পার্টির ওই ক্রান্তিবীরদের গিয়ে শোনা, আমাকে না। আমাকে বলিস না মহিলাদের কর্তব্য, কিন্তু আমার ব্যাপারে একদম নাক গলাবি না। কোনো বিক্রম প্রসাদ স্কুলে ক্লার্ক টাইপের কোন একটা কাজ করে, অনেকবার আমি ওকে আর অর্পিতাকে একসঙ্গে দেখেছি। তাতে কি হয়েছে বাবা? অর্পিতা তো কিছু ভুল করছে না, ওর নিজের জীবন এটা। ওর নিজের জীবন ওটা, আর আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমাদের শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, সম্মান অসম্মানের কোনো দাম নেই। মা, হোটেলে ওরা দুজন বসে এমন ভাবে কথা বলছিল না, ভিডিও বানানো উচিত ছিল আমার, তোমাদেরকে দেখানোর জন্য। মনে তো হচ্ছিল ওখানেই দুটো থাপ্পড় মারি। হ্যাঁ, আমার আর বিক্রমের সম্পর্ক আছে। মা, ও জুনিয়র ক্লার্ক। আমি একজন স্কুল টিচার, আমার নিজের একটা ডিগনিটি আছে। বিক্রমেরও নিজের জব আছে, তাই ওরও যথেষ্ট সম্মান আছে। ভালোবাসে ও আমাকে। ধীরাজ এখনো তোর ওয়েট করছে অর্পিতা। দাদা, তোর যখন এত ভালোবাসা আসছে তাহলে তুই করে না ওকে বিয়ে। অর্পিতা! দাদা, এই গরমটা তুই সোশ্যাল মিডিয়াকে গিয়ে দেখা, আমার সামনে না। আর যা কি কর কোনো সংসারী পোস্ট মহিলাদের পবিত্রতার ওপর, 2-4 লাইকসও পেয়ে যাবি। ওখানে গিয়ে লেখ ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন সেফটি, বড় বড় কথা। কারণ বাস্তবে তো তোর চরিত্রটা একদম উল্টো। আমি যাই হই না কেন, আমার একটা কথা পরিষ্কার শুনে নে, তুই আজকের পর থেকে তুই বিক্রমের সঙ্গে কখনো দেখা করবি না। দেখো মা, যদি তুমি ধীরাজ... সরি বাবা, সরি মা। আমাকে বোঝানোর আগে তোমরা তোমাদের ছেলেকে বোঝাও। ওকে বলো ও যেন আমার ব্যাপারে নাক না গলায়, প্লিজ। আমি হাঁপিয়ে গেছি রোজ রোজের এই বাধা বিপত্তি থেকে। প্লিজ আমাকে আমার জীবনটা বাঁচতে দাও, প্লিজ। নরেশের মুখটা একটা দিনও আমি আর সহ্য করতে পারছিলাম না। যখন আমার বিয়েটা ধীরাজের সঙ্গে ফিক্সড হচ্ছিল, তখন বাবা চাইছিল যে আমার ইচ্ছাটাই যাতে প্রধান হয়। বাবা চেয়েছিল আমি আর ধীরাজ দেখা করি, যদি আমার পছন্দ হয় তাহলেই সম্পর্কটা এগোবে। কিন্তু দাদা তা সহ্য হলো না, ভীষণ ঝামেলা করেছিল সেদিন। বলেছিল অর্পিতার দেখা করার কি দরকার, সব ঠিকই তো আছে, যাও তাড়াতাড়ি বিয়েটা ফিক্স করো। কিন্তু যেদিন আমার আর বিক্রমের সম্পর্কটা ভাঙার জন্য উঠে পড়ে রাখলো, আমার মধ্যে একটা জেদ তৈরি হলো। ব্যাস, আর সহ্য করতে পারছিলাম না আমি। তার মানে এই মার্ডারের প্ল্যানটা 7 জুলাইয়ের আগে হয়? হ্যাঁ। চল 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 চল, পালা 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 পালা। আর একবার ভালো করে ভেবে নাও অর্পিতা, মার্ডার রিস্কি হতে পারে। বিক্রম, এটাই একটা উপায়, সব ব্যাপারে দাদার নাক গলানো আর সব ব্যাপারে ওর দাদাগিরি থেকে মুক্তি পাওয়ার। আসলে ছেলেটা খুব প্রফেশনাল, আমি কথা বলেছি ওর সাথে, কাজ তো করে দেবে কিন্তু কস্টলি হবে। কত? 4 লাখ টাকা রেট ওর। 75,000 আছে আমার কাছে, বাকি টাকাটা আমি পরে কিস্তিতে দিয়ে দেব। আর তাছাড়াও বাবা বোধহয় দাদার নামের এফডিসগুলো আমার নামে করে দেবে।
আমার বাবা কখনো আমাকে এতটা ডমিনেট করেনি যতটা দাদা করত। দাদার বিচারবোধকে নারী রেখে দিত আমার স্বাধীনতা। সবসময় আমাকে কথা শোনাতো যে এই ডাইভোর্স আমার জীবনটা নষ্ট করে দেবে। আর যখন আমার বিক্রমের সঙ্গে প্রেম হলো, আমি নিজে ওকে নিজের লাইফ পার্টনার ভাবলাম, তখনও দাদার সহ্য হলো না। এই বিক্রমকে তুমি সত্যিই ভালোবাসতে, নাকি নিজের দাদাকে শিক্ষা দেওয়ার জন্য পুরোটাই অভিনয় ছিল তোমার? জানি না, বোধহয় কোনো উদ্দেশ্যই ছিল। হতে পারে ভালোবাসার জন্য। ভালোবাসা তো ছিলই না। আর তুমি এটা জানো না অর্পিতা, বিক্রম কোনো পেশাদার খুনির সঙ্গে কথাই বলেনি তোমার দাদাকে মারার জন্যে। তোমার এই বিক্রম তার ছোট ভাই আশিসকে নিয়ে খুন করে তোমার দাদাকে। আর যে টাকাটা তুমি দিয়েছিলে বিক্রমকে, সেই টাকাটা একটা ফ্ল্যাটে ইনভেস্ট করতে যাচ্ছিল। দিব্যি খেয়ে বলছি স্যার, কোনো সুপারি কিলার ছিল না। আমি আর আশিস দুজনে মিলেই অর্পিতা দাদা নরেশকে মেরেছিলাম। এ আশিস বল না। হ্যাঁ স্যার, দুজনেই করেছিলাম। অর্পিতা তোমার সঙ্গে থাকার জন্য নিজের দাদাকে খুন করতে চেয়েছিল, আর তুমি ওকেই ধোকা দিলে। আমার মনে হয়নি কখনো অর্পিতা শুধু আমার সাথে থাকার জন্য দাদার সাথে বেইমানি করছিল। হ্যাঁ, ও নিজেকেও দাদার এইসব জোর জবরদস্তির থেকে ফ্রি করতে চাইছিল। আর আমিও সুযোগ পেলাম কিছু টাকা কামানোর। বিক্রম পরিষ্কার বলেছে যে ও তোমার ব্যাপারে সিরিয়াস ছিলই না। যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করব। তুমি তোমার বিয়ে থেকে মুক্তি চেয়েছিলে, ঠিকই করেছিলে। নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলে, ঠিকই করেছিলে। কিন্তু শেষ পর্যন্ত এত ভুল একটা পদক্ষেপ কেন নিলে? নিজের বাপের বাড়ি ছেড়ে একটা নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারতে, বিক্রমের সাথে বা অন্য কারোর সাথে। বাড়ি পাল্টালে কি আর সম্পর্কগুলো পাল্টায়? কি গ্যারান্টি ছিল বলুন তো আমার নতুন বাড়িতে এসে কোনো ঝামেলা করতো না? এক নম্বরে শয়তান মানুষ ছিল। ওই সিগনেচার ক্যাম্পেইনস, মোমবাতি নিয়ে মোর্চা, নারীদের ওপর অন্যায়ের বিরোধিতা, শুধু প্রেসের জন্য আর সোশ্যাল মিডিয়ার জন্য এত কিছু ছিল দাদার। কিন্তু নিজের আসল জীবনে ছোট মানসিকতার আর ভীষণ বড় ইগো ছিল। দেবেন্দ্রবাবু, সুজাতা দেবী, আপনার ছেলে মেয়েদের চিন্তাধারার মতভেদ নিয়ে আপনারা একটা কথাও বলেননি। আমি ভেবেছিলাম প্রত্যেক বাড়িতেই তো এমন হয়, কিন্তু জল এতটা গড়াবে আমি বুঝতেও পারিনি। আমরা তো সবসময় দুজনকে সমান ভালোবাসা দিয়েছি, কখনো পার্থক্য করিনি। ওদের জেদ রেখেছি, ওদের রাগটাও সয়েছি। কাউকে ডমিনেট করা, নিজের চিন্তা ভাবনা তার উপর আরোপ করা, একটা সময়ে যাকে ডমিনেট করা হচ্ছে তার কাছে অসহ্য হয়ে ওঠে। কোনো জিনিসকে জোর জবস্তি কোথাও ফিট করার সময় একটা সম্ভাবনার সৃষ্টি হয়, যেটা কোনো বিপরীত পরিণাম সৃষ্টি করতে পারে। সেটা সামনাসামনিও হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়ার মতো কোনো অন্যরকম মাধ্যমে। এটা একেবারেই জরুরি নয় যে প্রত্যেকেই আপনার রায় বা অনুভবটা উপলব্ধি করবে। বাঁচো এবং বাঁচতে দাও। প্রত্যেকের নিজের নিজের রাস্তা পছন্দের অধিকার আছে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.